পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে এবার যুক্তরাষ্ট্রের তুলা আমদানির দিকে ঝুঁকছেন দেশীয় উদ্যোক্তারা। ফলে বাংলাদেশি বাজার হারানোর শঙ্কা রয়েছে ভারতের, কেননা সবশেষ অর্থ বছরে $3 বিলিয়ন সুতা এসেছে পাশের দেশটি থেকে, যা বাংলাদেশের মোট আমদানির 1/3। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অংশ মাত্র 3.5%। ব্যবসায়ীরা বলছেন, দাম, মান এবং অন্যান্য সুবিধা নিশ্চিত হলে ভারত থেকে তুলার বড় অংশে নির্ভরতা চলে যাবে মার্কিনীদের হাতে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশের তৈরি পোশাকের প্রধান কাঁচামাল তুলা, যা প্রায় পুরোপুরি আমদানি নির্ভর। আর এই আমদানির সবচেয়ে বড় উৎস পাশের দেশ ভারত। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সবশেষ অর্থবছরে যেখান থেকে আমদানি হয় $271 কোটি, যা মোট আমদানির প্রায় 1/3। ভারত ছাড়াও চীন, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফ্রিকার কিছু দেশ থেকেই ওই কাঁচামাল আমদানি করেন উদ্যোক্তারা। তবে বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র হলেও সেখান থেকে আসে মাত্র 3.5% তুলা। যদিও উৎপাদনের বিচারে দেশটির অবস্থান তৃতীয়। এমন অবস্থায় দেশটি থেকে আমদানি বাড়ানোর আলোচনায় নতুন করে প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা। এই ধরনের ডিমান্ডের জন্য হয়তো আমাদের এটা ইনপুট হয়ে যাবে প্রায় 50%-এর মতো, আমরা আশা করি। আমরা অলরেডি বিভিন্ন বায়ারের কাছ থেকে মেল, টেক্সট, SMS পাচ্ছি, তারা এই ব্যাপারে জানতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর বড় কারণ সেদেশে শুল্কমুক্ত সুবিধা নেয়া, অর্থাৎ চুক্তির শর্ত অনুযায়ী মার্কিন তুলায় পোশাক বানিয়ে রপ্তানি করলে বাংলাদেশকে দিতে হবে না কোনো পাল্টা শুল্ক। তবে এই উদ্যোগ বাস্তবায়ন হলে বড় ধাক্কা আসবে ভারতের ওপর, কেননা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ালে স্বভাবতই বাংলাদেশের বাজার হারাতে শুরু করবে ভারত, যা দেশটির জন্য হতে পারে বড় চিন্তার কারণ। নর্মালি আমরা ওই দুই দেশের কটন একসাথে মিক্স আমরা কখনোই করি না, কারণ একটা সুতার মধ্যে দুইটা কটন মিক্স হলে ওই সুতার আলটিমেট যে রেজাল্ট বা কোয়ালিটি ওটা ঠিক থাকবে না। সুতরাং এটা আমরা নিজেরাই এটা করি না। ইউএস কটন ইউজ করে যে রেসিপ্রোকাল ট্যারিফটা অ্যাটলিস্ট 0 হবে, সেটার ম্যাক্সিমাম কীভাবে বেনিফিট না দেয় সেই মেকানিজমটাকে এখনই আমাদেরকে টেক করতে হবে। ইউএসএতে যেসব ব্র্যান্ড, যেসব বায়ার বাংলাদেশে এখনও কিনে না, তাদের কাছে যেতে হবে। আমাদেরকে নিজস্ব ব্র্যান্ডিংটা, আমাদেরকে ইমেজকে, আমাদের ব্র্যান্ডিংয়ে আমরা পিছিয়ে আছি, সেই ব্র্যান্ডিং ইমেজটাকে আরও ইমপ্রুভ করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ালে কমে আসবে চীনা হিস্সাও, কেননা দেশটির সাথে বাণিজ্য বাড়ালে পাল্টা শুল্ক পুনর্বহালের হুমকি রয়েছে ট্রাম্প প্রশাসনের। যদিও এই মুহূর্তে তা নিয়ে খুব একটা চিন্তিত নন ব্যবসায়ীরা। কাস্টমাররা তা আমাকে নমিনেশন করে দিবে যে আমি শুধুমাত্র ইউএসএ কটনের তৈরি কাপড় তোমার দেশ থেকে কিনবো। তখন দেখা যাবে আমরা যে ওপেন ইম্পোর্ট করতাম ব্রাজিল, আফ্রিকা বা ইন্ডিয়া, সেখান থেকে আমরা রিডিউসিং করে ইউএসএ কটন ইম্পোর্ট করব। বিশেষজ্ঞদের মতে এই কৌশলের সুফল পেতে সতর্কতার সাথে এগোতে হবে নতুন সরকারকে। সরকারকে যেটা নিশ্চয়তা দিতে হবে যে কোনো আমাদের রপ্তানিকারক যদি মার্কিন তুলাটা এনে ওই শূন্য শুল্কটা, অতিরিক্ত শুল্কটা যদি সুবিধাটা পেতে চান, তার যাতে কোনো অসুবিধা না হয়, এই ব্যবস্থাটা সরকারকে নিশ্চিত করতে হবে। সবশেষ অর্থ বছরে $8.5 বিলিয়ন ওপরে তুলা আমদানি করে বাংলাদেশ। রাকিব হোসেন, 71, ঢাকা। সরকারি বেতন ভাতা, পাইক পেয়াদা ও সম্মানী বাবদ বছরে প্রায় 30 লাখ টাকার সুবিধা পান মন্ত্রীরা। এছাড়া প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরাও পান 25 লাখের উপরে। থাকে নিজ এলাকার জন্য বার্ষিক থেকেও বরাদ্দ। অন্যদিকে সংসদ সদস্যরা বাড়ির সুবিধা না পেলেও আমদানি করতে পারেন শুল্কমুক্ত গাড়ি। যদিও এসব বরাদ্দ নিয়ে সবসময় সন্তুষ্ট থাকেন না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এসব ব্যক্তিরা। বিস্তারিত তুলে ধরছেন রুহুল আমিন। সরকারি পরিবহন পুলে চলছে গাড়ি প্রস্তুত করার ব্যস্ততা। বছর দশেকের পুরনো টয়োটা ক্যামরি ও মিৎসুবিশি ল্যান্সার মডেলের এসব যানবাহন ব্যবহার করবেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সরকারি বিধান অনুযায়ী এসব গাড়ির জন্য প্রতিদিন 18 লিটার জ্বালানি তেল অথবা সমপরিমাণ অর্থ পাবেন তারা। যদিও অতীতে এসব নিয়ে অসন্তুষ্টি ছিল মন্ত্রীদের মধ্যে। গাড়ি ছাড়াও বিভিন্ন আর্থিক সুবিধা পান সরকারের গুরুত্বপূর্ণ এসব ব্যক্তি। যেমন একজন মন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা, সাথে সুসজ্জিত বাড়ি অথবা ফ্ল্যাট, আর বাড়ি না নিলে সেবাবোধ মাসিক ভাতা 80,000 টাকা। এছাড়া বাড়ির সাজসজ্জা ও সংস্কারেও বছরে পান প্রায় 7.5 লাখ টাকা। প্রতিমন্ত্রীর বেতন মন্ত্রীদের চেয়ে খানিকটা কম
92,000। তবে সরকারি বাড়িতে না উঠলে ভাতা পান 70,000 প্রতি মাসে। আর সাজসজ্জা ও সংস্কারের জন্য বছরে 6 লাখ টাকার উপরে। এক একজন উপমন্ত্রীর বেতন 86,500 টাকা। আবাসন সুবিধা প্রতিমন্ত্রীর সমান। এর বাইরে বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল পুরোটাই বহন করবে সরকার। দর্শনার্থী আপ্যায়নে একজন মন্ত্রী মাসে পাবেন 10,000 টাকা, প্রতিমন্ত্রী 7,500 ও উপমন্ত্রী 5,000। বিমান ভ্রমণে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বছরে বিমা সুবিধা পান 10 লাখ টাকা। আর মন্ত্রিসভার কোনো সদস্য অসুস্থ হলে তার চিকিৎসার পুরো খরচ বহন করে সরকার। দেশের ভেতরে ভ্রমণ ভাতা ও নিজ এলাকার উন্নয়নে বছরে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত পান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা, যার কোনো নিরীক্ষা হয় না। এদিকে সংসদ সদস্যদের মাসিক বেতন 55,000 টাকা। আছে শুল্কমুক্ত একটি গাড়ি আমদানির সুবিধা। পান ঢাকায় একটি প্লট। নির্বাচনী এলাকায় যাওয়া আসার ভাতা মাসে 12,500, সম্মানী ভাতা 5,000 আর মাসিক পরিবহন ভাতা 70,000 টাকা। নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে 15,000 টাকা দেয়া হয় এমপিদের। এছাড়া লন্ড্রি, ক্রোকারিজ, অভ্যন্তরীণ ভ্রমণ, এলাকার উন্নয়ন সহ নানা ভাতা মিলিয়ে বছরে এক একজন এমপিকে দেয়া হয় 8 লাখ টাকার উপরে, যার পুরোটাই করমুক্ত। এছাড়া প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান চিকিৎসা ভাতা পান এমপিরা। আর্থিক সুবিধার বাইরে বিভিন্ন কর্মচারী, একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, রাঁধুনি সহ নানা সুবিধা পান মন্ত্রী, এমপিরা। রুহুল আমিন, 71, ঢাকা। ফেব্রুয়ারি অর্ধেক সময় দেশে প্রবাসী আয় এসেছে 135,40,00,000 যা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে 4.5%। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের শুরু থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এলো $2,078 কোটি, যার আগের অর্থ বছরে একই সময় ছিল 1,0726 কোটি। সেই হিসাবে আয় বেড়েছে 352 কোটি বা 20.4%। এদিকে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত দেশের মোট রিজার্ভ $3,431 কোটি। IMF এর গণনা পদ্ধতি BPM-6 অনুযায়ী তা 2,969 কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে $927 কোটি বেশি। অর্থ বছরে 6 মাসে কেবল ঢাকা জেলায় প্রবাসী আয় এসেছে $628 কোটি 80 লাখ, যা এই সময়ে আসা মোট আয়ের প্রায় 3.9%। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয় 6 মাসে মোট প্রবাসী আয়ে আসে $1,626 কোটি। এর মধ্যে সবচেয়ে বেশি আসে ঢাকা বিভাগের 13 জেলায় 861 কোটি। দ্বিতীয় সর্বোচ্চ আয় ছিল চট্টগ্রাম বিভাগে 434 কোটি। আর চট্টগ্রাম বিভাগের মধ্যে একক সর্বোচ্চ আয় আসে চট্টগ্রাম জেলায় 139 কোটি। প্রতিবেদন অনুযায়ী এই সময় সর্বোচ্চ $254 কোটি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। আর দ্বিতীয় সর্বোচ্চ উৎস যুক্তরাজ্য, $207 কোটি মার্কিন ডলার। ভোটের পর প্রথম কার্যদিবসে বড় উত্থান পুঁজিবাজারে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে 200 পয়েন্টে। একই সঙ্গে লেনদেন ছাড়িয়েছে 1300 কোটি টাকা, যা গেল 5 মাসের মধ্যে সবচেয়ে বেশি। শুধু তাই নয়, এদিন বাজার মূলধনও বাড়ে 12,000 কোটি টাকা। বাজার সংশ্লিষ্টদের মত, নতুন সরকারের উপর আস্থার প্রতিফলন পড়তে শুরু করেছে। মেজবা হাসানের রিপোর্ট। আওয়ামী আমলের শুরুতে বড় ধরনের পতনের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার, বরং গেল 1.5 দশক ধরে একরকম অবহেলিত ছিল অর্থনীতির গুরুত্বপূর্ণ এই ক্ষেত্র। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু উদ্যোগ নিলেও তাতেও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। তবে সেই আস্থা যেন আবার ফিরতে শুরু করেছে নির্বাচনের পর। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ে 201 পয়েন্ট বা 4.5%। এমন উত্থান দেখা যায়নি গেল 1.5 বছরেও। অন্যদিকে লেনদেনও ছাড়ায় 1300 কোটি টাকা, যা 5 মাসের মধ্যে সর্বোচ্চ। আর এর প্রভাবে বাজারে মূলধন বাড়ে 12,000 কোটি। আমরা দীর্ঘদিন বলেছিলাম যে এই কমিশনের কারণে কিন্তু মার্কেট আগাইতে পারে নাই। তো আজকে যেহেতু সেই পরিবর্তনের একটা আভাস আমরা পেয়েছি, সেই আভাসের কারণে জনগণ এবং বিনিয়োগকারীরা বাজারমুখী হচ্ছে। নতুন যে সরকার আসছে তাতে তার দেশের অর্থনীতি ঠিক হবে এবং পুঁজিবাজার ঠিক হবে। আমরা এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন সিদ্ধান্তের কারণে আমরা অনেকে পুঁজি হারিয়েছি।
তো এখন আমরা আজকে দেখছি খুব ভালোভাবেই বাজারটা ফিরে আসছে। বিশ্লেষণ বলছে মাত্র 30টি বাদে এদিন বেড়েছে সবগুলো শেয়ারের দাম। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের সমান্তরালে ঊর্ধ্বমুখী ছিল চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ। বাজার সংশ্লিষ্টদের মতে নতুন বাস্তবতায় আস্থা ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের, যার প্রভাব পড়েছে বাজারে। আজকেরটা তো হচ্ছে ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য ইনভেস্টার্স কনফিডেন্স ইনটু দ্য new government or upcoming government. They will do as what they have committed. সেটারই রিফ্লেকশনটা হচ্ছে আজকের আমাদের এই সার্চটা দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা সাস্টেনেবল করতে চাই। এদিন সিএসির প্রধান সূচকও বাড়ে 3.25%। মিসবাহ হাসান, 71, ঢাকা। গাজার অর্থনীতি পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য $500 কোটি বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতির কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনের স্থানীয় পুলিশ গড়ার জন্য জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক বাহিনী গঠনে হাজারো কর্মী দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। মূলত আগামী বৃহস্পতিবার ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অব পিসে শান্তি পর্ষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবে রাষ্ট্রপ্রধান সহ 20টিরও বেশি দেশের প্রতিনিধি দল। রমজান ঘিরে ব্যস্ততা বাড়ছে মুসলিম বিশ্বে, তবে অর্থনৈতিক চাপে কমেছে কেনাকাটা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে মূল্যস্ফীতির জাতাকলে নাজেহাল সাধারণ মানুষ, তাই দাম নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে দেশগুলোর সরকার। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে রমজান, আর এই নিয়ে ব্যস্ততা বাড়ছে মুসলিম বিশ্বে। এরই মধ্যে কেনাকাটার প্রস্তুতি সারছেন বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। কিন্তু চলতি বছর ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে নাজেহাল তারা। জানুয়ারিতে দেশটিতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে 3.55%, যা আগের মাসে ছিল 2.92%। প্রতি বছর রমজান ঘিরে দেশটিতে মাংসের চাহিদা বাড়লেও এবার সে হার নেমেছে অর্ধেকে। আমরা আগে দিনে 100 কেজি পর্যন্ত মাংস বিক্রি করতাম, কিন্তু এখন সর্বোচ্চ 50 কেজি বিক্রি করছি। দাম বেশি হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, আর তাই বাজারে ক্রেতা কম। একই অবস্থা আরেক মুসলিম দেশ পাকিস্তানেও। বাজারে ভিড় বাড়লেও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ। মূলত দুর্বল রুপির মান, জ্বালানির মূল্য বৃদ্ধি আর IMF সমর্থিত অর্থনৈতিক সংস্কারে বাড়ে খাদ্যপণ্যের দাম। ফলে 2023 সালে এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে পড়ে দেশটি, যা 40% কাছাকাছি। যদিও সময়ের সাথে তা নেমে এসেছে 5.8%। তবে রমজান ঘিরে এবার 38 বিলিয়ন রুপির ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে দেশটির সরকার। গত বছর রমজানের প্রয়োজনীয় বেসন, ডাল, রান্নার তেল এবং অন্যান্য জিনিস মানুষ 10 কেজি করে কিন্তু এখন পণ্যের দাম বাড়ায় মাত্র 5 কেজি কিনতে বাধ্য হচ্ছে। দাম বাড়ার তালিকা থেকে বাদ যায়নি ইউরোপের মুসলিম দেশ তুরস্কও। জানুয়ারিতে দেশটির মূল্যস্ফীতি ছাড়ায় 30% ঘর। তাই রমজানের আগে খাদ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে দেশটি। সরবরাহ চাহিদার ভারসাম্য বজায় রাখতে মুরগির মাংস রপ্তানি বন্ধ রেখেছে আঙ্কারা। এদিকে রমজানের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। অনুমোদন ছাড়া দাম বাড়ানো যাবে না 9টি খাদ্যপণ্যের। এছাড়া অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে পরিদর্শন করবে 420টি বাজার, এমন উদ্যোগ সরকারের। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।